আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। শান্তি মৃদু হাসলেন। তখন নিঝুম পাশে বসা সীমান্তের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, ভাইয়া আপনার শরীর এখন কেমন? মেহরাব নিঝুমের কণ্ঠ শুনেই চোখ তুলে তাকালো। মুহূর্তে তার কপালের রগগুলো ফুলে উঠল রাগে। মনে মনে ভাবল, নিঝুম, তুমি কেমন আছো? আমাকে তো একবারও দেখতেও গেলে না। এত মানুষের সামনে নাম ধরে ডাকা শুনে নিঝুম ভেতরে ভেতরে বিরক্ত হলো, কিন্তু মুখে হাসি রেখে বলল। সরি ভাইয়া, সময় হয়নি। ঠিক তখনই মেহরাব গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, বড়দের মাঝে কি করছো? যাও, রুমে যাও। মালিহা সঙ্গে সঙ্গে মেহরাবকে থামিয়ে দিল। চুপ করো মেহরাব, ও তোমাকে কি জানাচ্ছে যে তুমি আমন করছো? নিঝুম তবু মেহরাবের দিকে একবার তাকালো, আর তার দৃষ্টিটা দেখেই বুকের ভেতর কেমন ভয় ধরল, যেন এখনই রাগে তাকে গিলে ফেলবে। মুখ নিচু করে দ্রুত রুমের দিকে চলে গেল। নিঝুম ঘরে চলে যেতেই মিহির পাশ থেকে সরে এসে মেহরাবের কানে ফিসফিসিয়ে বলল। মেহরাব বিরক্ত চোখে মিহিরের মাথা সরিয়ে দিয়ে ঠান্ডা স্বরে বলল। নাথিং। তারপর হঠাৎ উঠে পড়ল, ভারী পায়ে হাঁটতে হাঁটতে বসার রুম থেকে বেরিয়ে গেল। মিহির তখনও সোফায় বসে, ঠোঁটের কোণে এক দুষ্ট হাসি খেলে যাচ্ছে। অন্যদিকে নিঝুম রুমে ঢুকেই দরজা বন্ধ করলো জোরে। রাগে এপাশ থেকে ওপাশ হাঁটছে আর বিড়বিড় করে বলছে। উনি কি মনে করেন নিজেকে? সব জায়গায় রাগ রাগ আর রাগ। আমি কিছু বললেই যেন অপরাধ। আমাকে দেখলেই ওনার মেজাজ হাই হয়ে যায়। অসহ্য লোক একটা। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে দরজা লাগানোর শব্দে নিঝুম চমকে উঠল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে মেহরাব। তার চোখে আগের মতোই গম্ভীর দৃষ্টি, মুখে কোনো অভিব্যক্তি নেই। তা দেখে নিঝুম শুকনো ঢোক গিলে এক কদম পিছিয়ে গেল। বুকের ভিতর ধুকপুক ধ্বনি আরও বেড়ে গেল। মেহরাব দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে গুজে, চোখে সেই পরিচিত দৃঢ়তা, ঠোঁটের কোণে শুকনো হাসি। নিঝুম এক পা পিছিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, এই রুম থেকে বেরিয়ে যান। লজ্জা করে না একটা মেয়ের রুমে ঢুকতে? মেহরাব এক চুলও নড়ল না, বরং ধীর পায়ে এগিয়ে এলো সামনে। নিঝুমের বুকের ভেতর ধুকপুকানি যেন শরীর থেকে বেরিয়ে আসার মতো আওয়াজ তুলছে। দেয়ালের দুপাশে হাত রেখে মেহরাব তাকে ঘিরে ধরল। কণ্ঠটা ভারী হয়ে উঠল। একবার এই কথা বলার অভ্যাস এখনো যায়নি দেখছি। নিঝুম কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা আটকে গেল। মেহরাবের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। তা দেখে মেহরাব নিঝুমের মুখে আলতো করে ফু দিয়ে বলল। হোয়াট হ্যাপেন্ড? নিঝুমের ঘোর কাটতেই মেহরাবকে সরাতে গেল, কিন্তু তার নরম হাতে নড়াতে পারল না। মেহরাব হেসে উঠল চাপা স্বরে, তারপর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল। এরকম মুরগির বাচ্চার মতো হাত নিয়ে তুমি তোমার হাতিকে সরাতে পারবে না। এই কথায় নিঝুমের ভেতরে রাগ যেন টকবক করে উঠল। রাগের উত্তাপে সে হুট করে মেহরাবের কানের লতিতে কামড় দিল। মুহূর্তে মেহরাব থমকে গেল, চোখে অগ্নিমুখের তীব্রতা। এক পলকে যেন নরম রসিকতার জায়গায় জেগে উঠল চাপা রাগ। সে নিচু কণ্ঠে দাঁত চেপে বলল। প্রবলেমটা কি তোমার? ভালো থাকতে মন চায় না, তাই না? নিঝুম হালকা চেঁচিয়ে বলল। আপনি কেন আমার আমার এত কাছে এসেছেন? সরুন বলছি। তা শুনে মেহরাব এক দুষ্ট হাসি দিয়ে বলল। শ্শ্, গলার আওয়াজ আস্তে করো। বাড়ি শুনলে ভাববে আমরা বোধহয়। নিঝুম বিরক্ত আর লজ্জা মেশানো একটি চোখ দিয়ে তাকালো মেহরাবের দিকে। তারপর হুট করে নিঝুম তার নরম হাত দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলো মেহরাবের বুকে। মেহরাব মুখের কোণে হালকা হাসির রেখা রেখেই বলল। এত সুন্দর বাইট দিলে তুমি, আমিও দিই না, কে বলো? বলেই সে এক হাতে নিঝুমের ছোট্ট ছোট দুই হাত শক্ত করে ধরল। মেহরাব ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তা দেখে নিঝুমের চোখ বড় হয়ে গেল। কিছু বলতে যাবে তার আগেই মেহরাব হঠাৎ তার গলার কাছে মুখ গুজে জোরে এক কামড় দিল। নিঝুম ফুপিয়ে উঠল আর আর্তনাদ করল। কয়েক সেকেন্ডের মাথায় মেহরাব কামড়ের জায়গায় আলতো চুমু দিল। তারপর মাথা তুলে নিঝুমের কান্নারত চোখ দেখে মৃদু হাসল আর বলল।
নেক্সট টাইম আগ বাড়িয়ে কথা বললে এর চেয়ে বড় বাইট পাবে, বুঝলে? মেহরাব রুম থেকে বের হয়ে যাওয়ার আগে ফের ডোরে দাঁড়িয়ে একবার পিছু ঘুরে দেখে নিঝুমকে। গম্ভীর কণ্ঠে বলল, কাল সন্ধ্যা ঠিক 7:30টায় বইনি আমার রুমে আসবে। কথার একটুও যদি নড়চড় হয় তো বাইটের গোটাও লাগিয়ে দেব। বলে সে ধীর পায়ে চলে গেল। ডোরের শব্দ বন্ধ হতে না হওয়া পর্যন্ত নিঝুম সেখানেই যেন জমে গেল। একরাশ লজ্জায় পড়ে গেল তার হৃৎপিণ্ডে, যেন এক অচেনাভাবে তাড়িত হচ্ছে। নিঝুম বিছানায় বসলো, হাত আলতো করে গলায় রেখে কাঁদতে শুরু করলো। কান্না, লজ্জা আর কিছুটা রাগ সব মিলেমিশে তার গলা ভেঙে দিল। রাগে ইচ্ছে মতো বকুনি দিতে লাগলো নিঝুম। আয়নার সামনে গিয়ে তার গলা চেক করতেই চোখ বড় বড় হয়ে গেল। গলায় দাঁতের ছাপ স্পর্শ বোঝা যাচ্ছে। বাইরে যাবে কিভাবে ভাবতেই ফের কেঁদে উঠল ঠোঁট উল্টে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সকাল 10টা। পার্সোনাল বিমানের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আজরান শিকদার রাফিন। বাইরে তখন হালকা রোদ, আকাশে পাতলা মেঘের আস্তরণ। তার পরনে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে একটা ঘড়ি যার কালো ডায়ালে রূপালি রেখা, চোখে কালো সানগ্লাস আর কাঁধে ছোট্ট ব্যাগ। হাঁটার ভঙ্গিতে এমন এক রাজকীয় ভাব যে আশেপাশে থাকা সবাই একবার না তাকিয়ে থাকতে পারল না। একজন ইমিগ্রেশন অফিসার পেছন থেকে ডাক দিল, স্যার এক্সকিউজ মি, লাগেজটা চেক করতে হবে। রাফিন সানগ্লাস নামালেন না, কেবল ঠান্ডা কণ্ঠে বললেন, How give you the courage to doubt me? If you doubt, you can taste it. And if you don't find anything, your job is over. তার স্বরেই এমন এক দাপট ছিল যে অফিসার কিছু না বলে পিছিয়ে গেল। গেটের বাইরে রাসেল দাঁড়িয়ে আছে, হাতে ফোন, ঘামে ভেজা মুখে কাপা গলায় বলল, স্যার গাড়ি রেডি। রাফিন থামল না, শুধু হালকা মাথা নেড়ে সোজা এগিয়ে গেলেন। বাইরে দাঁড়িয়ে ছিল এক কালো রেঞ্জ রোভার, চকচক করছে সকালের আলোয়। গাড়িতে উঠে রাফিন ব্যাগটা পাশে রাখলো, তারপর জানালার বাইরে তাকিয়ে রইল। প্লেনের ইঞ্জিনের শব্দ এখনো দূরে ভাসছে। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটল। I am back. See you soon, my fairy. রাসেল গাড়ি চালু করতে শহরের ভেতর ঢুকে গেল রেঞ্জ রোভারটা। ঢাকার রাস্তার ভিড়, হর্নের শব্দ, সবকিছুই যেন রাফিনের চারপাশে স্তব্ধ হয়ে গেছে। সে শুধু তাকিয়ে রইল সামনে, চোখের কোণে একরাশ অনুচ্চারিত তীব্রতা নিয়ে। রাস্তায় গাড়ি তখন ধীরে ধীরে ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে যাচ্ছে। লালবাতি, হর্নের শব্দ, মানুষের ভিড় সবই এক অদ্ভুত ছন্দে মিশে গেছে সকালের আলোয়। রাসেল স্টারিং ঘোরাতে ঘোরাতে হালকা গলায় জিজ্ঞেস করল, স্যার আমরা এখন কোথায় যাচ্ছি? রাফিন তখন জানালার পাশের ঠান্ডা বাতাসে চুল উড়িয়ে ফোন স্ক্রল করছে। চোখ একবারও না তুলে শান্ত কণ্ঠে বলল, শিমুলতলি। রাসেল এক মুহূর্ত থমকে গেল। তারপর রিয়ার ভিউ মিররে তাকিয়ে স্যারের মুখ দেখল, চোখে সেই একই নির্লিপ্ত ভাব। সাহস করে আবার বলল, স্যারের সাথে আগে দেখা করে গেলে ভালো হতো না স্যার? রাফিন এবার ফোনটা নামিয়ে হালকা এক দৃষ্টি দিল মিররের দিকে, ঠোঁটের কোণে একরাশ ঠান্ডা হাসি। No need. রাসেল বুঝে গেল আর কিছু বললে বিপদ। চুপচাপ গিয়ার বদলে দিল, গাড়ি সোজা এগোতে লাগলো শিমুলতলির দিকে, যেখানে হয়তো অপেক্ষা করছে রাফিনের এক অজানা ঝড়। সকাল হতে শান্তি আর তার ছেলে সীমান্তকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেছে রেজওয়ান। বাড়িতে এখন শুধু রাদিয়া, মালিহা আর সালমা আছে। মেহরাবের আজ প্রথম ক্লাস, সে সকাল 8টায় বের হয়ে গেছে লেকচার দিতে। আর মিহির নিঝুমকে স্কুলে রেখে তারপর কলেজে গেছে। নিঝুম ক্লাসে বসে আছে ঠিক জানালার পাশে শেষ বেঞ্চে, খাতার উপর কলমটা ধীরে ধীরে ঘোরাচ্ছে, কিন্তু চোখ অন্য কোথাও নীল আকাশের দিকে। ঠিক তখনই এক মেয়ে হুট করে পাশে এসে বসলো। এই সিটটা ফাঁকা ছিল তো? মেয়েটা জিজ্ঞেস করলো হালকা হাসি দিয়ে। নিঝুম মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। মেয়েটা নিজের খাতা বের করতে করতে বলল, তুমি নিঝুম তাই না? আমি তাসফিয়া, গত সপ্তাহে ট্রান্সফার হয়ে এসেছি। তোমার নামটা শুনেছিলাম। নিঝুম এবার একটু তাকালো তার দিকে। মেয়েটার চোখে কেমন একরকম নির্ভয় উজ্জ্বলতা, যা অজান্তেই শান্ত লাগে। তুমি সবসময় চুপচাপ থাকো? তাসফিয়া হঠাৎ বলল। তা শুনে নিঝুম হালকা হাসলো আর বলল, আমি চুপ থাকলেই শান্তি পাবে,
তুমি, বুঝলে? আমি কিন্তু প্রচুর কথা বলি। ধীরে বলল সে। তাহলে তুমি আমার শান্তি ভেঙে দাও। আমার তো এমন কথা বলা বান্ধবী জোশ লাগে, ঠিক আছে? তাসফিয়া মুচকে হেসে বলল। তা শুনে নিঝুমও হেসে উঠল খিলখিল করে। সেই মুহূর্ত থেকে যেন ক্লাসে নতুন এক বন্ধুত্বের শুরু হলো দুই প্রফুল্ল বন্ধুত্ব নিঝুম আর তাসফিয়ার। দুজন বেশ গল্পে গল্পে ক্লাস করতে লাগলো। ভাই, ক্লাস তো আমারও শেষ, চল একসাথে যাই। মিহিরের কথা শুনে মেহরাব শুকনো হাসি দিল আর বলল। অবশ্যই আজ তোকে নিব, চল আমার সাথে। তা শুনে মিহির ভুরু কুচকে বলল। এমন কথা বলিস না মামু, লজ্জা করে আমার। মেহরাব আর কোনো উত্তর দিল না। দুজন একসাথে বের হলো ক্লাস থেকে। মেন গেটের সামনে পৌঁছাতেই মিহির একটু অবাক হয়ে বলল। কিরে, আমাদের গাড়ি কই আজ? আজব তো। মেহরাব গম্ভীর স্বরে বলল। বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়েছিস, কিন্তু কেন? এখন যাবি কিভাবে? মিহির অবাক কণ্ঠে জিজ্ঞেস করতেই মেহরাব ধীরে ধীরে হাঁটা শুরু করলো আর গভীর স্বরে বলল। বাসে। মিহির কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, যেন বুঝে উঠতে পারছে না সে সত্যি সিরিয়াস কিনা। তারপর নিজের ব্যাগটা কাঁধে নিয়ে পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল। তুই কবে থেকে বাসে ওঠা ধরলি ব্রো? মেহরাব এবার থেমে তাকালো ওর দিকে, চোখে রাগের ঝলক। চুপ করবি তুই? মিহির হতভম্ব হয়ে গেল। তারপর আর কিছু না বলে চুপচাপ পিছন এলো। কিছুক্ষণ পর দুজনেই বাসে উঠল, ভাড়া দিয়ে পাশাপাশি সিটে বসলো। বাসটা ধীরে ধীরে রওনা দিল শহরের ভিড়ের ভেতর দিয়ে। মিহির জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল। যাচ্ছি কোথায় আমরা ভাই? এটা তো তোর বাসার রাস্তা না? মেহরাব ফোন স্ক্রল করতে করতে শান্তভাবে বলল। শিমুলতলি। মিহির অবাক হয়ে তাকালো ওর মুখের দিকে। হঠাৎ এখানে কেন? আর এখানে যেতে আমাদের গাড়ি নিতে প্রবলেম কি ছিল তোর ভাই? মেহরাব এবার কোনো আবেগ ছাড়াই বলল। বাড়ির গাড়ি নেবে না। কিছুক্ষণ চুপচাপ কাটলো, তারপর মিহির আবার মুখ খুলল। শিমুলতলিতে কি আছে ভাই? প্রেমিকা নাকি? মেহরাব একবার তাকালো ওর দিকে, ঠোঁটের কোণে এক বাঁকা হাসি খেলে গেল। না, আমার কাজ আছে সেখানে। বাতাসে যেন এক মুহূর্তে ভারী নীরবতা নেমে এলো। বাসটা তখন হঠাৎ এক ঝাঁকুনিতে ব্রেক কষল আর মেহরাব সোজা হয়ে মিহিরের পাশে থাকা জানালার বাইরে তাকালো। দূরে শিমুলতলির পুরনো রাস্তা দেখা যাচ্ছে, ধুলায় মোড়া, কিন্তু চেনা, ভীষণ চেনা। মিহির জানালার ফাঁক দিয়ে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর আবার অস্থির হয়ে উঠল। তার হাত পা ছটফট করছে, শরীরটা নড়াচড়া করছে ক্রমাগত। মেহেরাব বিরক্ত হয়ে মিহিরের দিকে তাকিয়ে বলল। প্রবলেম কি তোর? এত নড়চড় করছিস কেন? খামছিস আবার? মিহির চোরের মতো ক্যাবলাকান্ত হাসি দিয়ে বলল। ভাই মানে বলছিলাম আমার ইয়ে পেয়েছে। মেয়েরাব ভুরু কুচকে তাকালো। হোয়াট ইজ ইয়ে? মিহির নিচু স্বরে মুখ কুচকে বলল। মানে ভাই আমার টয়লেট যেতে হবে, ইমার্জেন্সি। মেহেরাব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কপালে হাত ঠেকিয়ে বলল। তুই দেখছি যেখানে সেখানে আমার সমান পাংচার করবি ভাই। মিহির ঠোঁট উল্টে বলে উঠল। ভাই আমার দোষ কি? দোষ পেটের। চাপিয়ে রাখতে সমস্যা হচ্ছিল? কি হচ্ছিল তোর? দাঁতে দাঁত চেপে বলল মেহেরাব। মিহিরের মুখে ঘাম হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলে উঠল। আরে ভাই, টয়লেট হলে মেয়েদের ডাকের মতো, একবার ডাকলে না করে উপায় থাকে না ভাই। মেয়েরা পারছে না এত লোকের মাঝে কপাল চাপড়াতে, রাগে বলে উঠল বিড়বিড়িয়ে। সারা জীবনটা এক একজন এক একভাবে খেলতেছে। মেয়েরাবের রাগ দেখে মিহির মুখ বন্ধ করে ফেলল। মুখে একটা কথাও নেই, শুধু অঝরে ঘামছে। বাস থামা মাত্রই মিহির আর নিজেকে সামলাতে পারল না, এক প্রকার দৌড়ে বাস থেকে নেমে গেল। মেয়েরাব নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বিরক্ত ভঙ্গিতে গভীর এক নিঃশ্বাস ফেলে বলল। এই ছেলেটা একদিন পাগল করে ছাড়বে আমায়। তারপর ধীরে ধীরে নেমে এলো বাস থেকে। গরম বাতাস মুখে লাগলো, চারপাশে ধুলোয় মোড়া রাস্তা, পুরনো দোকানপাট আর দূরে এক ফালি রোদ ঝলমল করছে গাছের পাতায়। সে চারপাশে চোখ বুলালো। শিমুলতলি, সেই চেনা জায়গা, সেই পুরনো গন্ধ যা একসময় তার হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটা ছুঁয়েছিল। মেহরাব কিছুটা স্থির নজরে তাকালো চারপাশে, চোখে ভাসলো অতীতের ঝলক।
সেই দিনগুলোর স্মৃতি। মুখটা একরকম শক্ত করে নিয়ে সে রাস্তার দিকে হাঁটা দিল। চোখে এখনও সেই একই শীতল দৃষ্টি। মিহির ছুটল তার পিছে পিছে। রাফিন এক দোচালা টিনের গাড়ির গেট পেরিয়ে উঠোনে ঢুকল। বাইরে বসে এক বয়স্ক মহিলা ধান নেড়ে দিচ্ছিলেন। রাফিন হালকা হেসে এগিয়ে গিয়ে কোমল স্বরে বলল, কেমন আছেন নানু? মহিলাটি সামনে তাকাতেই চোখ মিলে হাসলেন। আরে রাহিন নানু ভাই, কবে ফিরলি রে বাবা তুই? রাফিনও হেসে উত্তর দিল। এই তো নানু, আজই ফিরেছি। নানু মমতা ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোর মা বাপ কই? আসলো না নাকি? তোরা একসাথে আসলি না কেন? তোর মা সেই গেছে গত 2 মাস আগে, এর মধ্যে আসলো না। রাফিন হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, আসবে নানু, আমি চলে এলাম একটু কাজে। বৃদ্ধ মহিলাটি ঘরের ভেতর থেকে দুটো টুল এনে রাখলেন। রাফিন আর রাসেল দুজনেই উঠোনে বসে পড়ল। হালকা বাতাসে ধানের গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। রাফিন কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, নানু, পরীর বাসায় অন্য মানুষকে কেন দেখলাম? পরী কি এখন তোমার বাসায় থাকে? ডেকে আনো না তাকে, একবার দেখি, কতদিন দেখি না তাকে। এ কথায় মহিলার মুখের হাসি এক ঝটকায় মিলিয়ে গেল। তিনি একটু হাঁসফাঁস করতে লাগলেন, তারপর চোরা চোখে অন্যদিকে তাকাতে লাগলেন। মনে হলো কিছু একটা লুকাচ্ছেন। রাফিন নানির মুখের এমন অস্বস্তি দেখে ভ্রু কুঁচকে তাকালো। কণ্ঠে হালকা কম্পন নিয়ে বলল, নানু, আমার পরী কোথায়? তার নানি এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন। মুখে কেমন এক দ্বিধা, যেন কিছু বলতে চান কিন্তু ভয় পাচ্ছেন। তারপর আমতা আমতা করে ধীরে বললেন, তুই তো যাওনের আগে দেখা গেলি, ওর বাপ মইরা গেল। তারপর তার মা বাবার পরীর মাকে বিয়া দিবার কইতাছিল। আমি তখন কইলাম এই বাড়িতে এমন কিছু হইব না, তাই তাই আমি ওরে বের কইরা দিছি। নানির তীক্ষ্ণ কণ্ঠে ফের বলতে লাগলো, তার কয়েকদিন পর শুনলাম বিয়া করছিল। পরীর মা মেয়েটাকে নিয়েই তারপর এই গ্রামে আর নাই, আর কোনো দিনও ফিরল না। 2 বছর হতে চলল। রাফিন কিছুক্ষণ স্থির হয়ে রইল। ঠোঁট শক্ত হয়ে গেল, চোখে জমে উঠল এক ভয়ানক ক্রোধ। এক মুহূর্ত তার শান্ত মুখটা কঠিন হয়ে উঠল। শিরায় শিরায় যেন রাগ বইতে লাগলো। সে দাঁড়িয়ে পড়ল, কণ্ঠটা হঠাৎ ভারী আর ঠান্ডা হয়ে গেল। ইউ ডিড হোয়াট? নানি ভয়ে কেঁপে উঠলেন রাফিনের চিৎকারে। রাফিন এক পা এগিয়ে এসে গর্জে উঠল ইংরেজিতে, কেন এমন করলে নানু? তোমাকে এভাবে বের করে দিলে কিভাবে? সি হ্যাজ মাই ফেরি। তার কণ্ঠে ব্যথা, ক্ষোভ, ভালোবাসা সব মিশে এক হয়ে বেরিয়ে এলো যেন। বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। উঠোনে ধানের গন্ধটা যেন কোথায় মিলিয়ে গেল। রাফিন মুষ্টিবদ্ধ হাত সামনে পড়ে থাকা ইটের টুকরোর উপর আছড়ে মারল, চোখে রক্তচক্ষু। ইউ হ্যাড নো রাইট টু টেক হার অ্যাওয়ে ফ্রম মি। তার নানি ভয়ে কাপা গলায় বললেন, রাফিন, আমি যা করেছি ঠিক করেছি। তুই ওকে ভুলে যা, ওর জাত ভালো না। তোর মামার সাথে সবসময় সংসারে অশান্তি লেগেই থাকতো। তার মেয়ে আর কত ভালো হবে। রাফিন তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল তার নানির দিকে। ঠোঁটের কোণে যন্ত্রণা মিশ্রিত এক হাসি ফুটল। নানু, তুমি আমার আম্মুর মা না হলে এতক্ষণ এই জগতের আলো দেখতে পারতে না। তারপর নিঃশব্দে ঘুরে দাঁড়ালো, চোখে একরাশ আগুন। তাতে যেন তার নানি ভয়ে একখানা হলেন। আবারও কিছু বলতে যাবে তার আগেই রাফিন হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, পরী এখন কোথায় আছে? তাতে তার নানি কোনো প্রকার খাপছাড়াই বলে উঠল, শুনছিলাম সন্দীপুরে বিয়া হয়েছে ওর মায়ের। তা শুনে রাফিন দ্রুত উঠে হাঁটা ধরল। তাতে তার নানু পিছু ডাকলে রাফিন যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। পাশেই রাসেল ভয় আছে। রাফিনের রাগ সম্বন্ধে যে অবগত তাই। রাফিন দাঁতে দাঁত চেপে বলে উঠল, নানু, ওকে যদি না খুঁজে পাই তো আমি ভুলে যাব তুমি আমার নানু ছিলে। বলে আর এক মুহূর্ত দাঁড় হলো না, বেরিয়ে গেল। এলাকার গলি ছোট হওয়ায় গাড়ি ঢুকতে পারে না,
তাই মোড় অবধি হেঁটে যেতে হবে। চলতি পথে মোড়ে আসতেই রাফিন দুজনকে দেখে হঠাৎ থেমে দাঁড়ালো। ঠোঁটের একপাশে ব্যঙ্গ হাসি ফুটিয়ে ডেকে বলল, আরে আমাদের এলাকাতে হঠাৎ যে মিস্টার মেহরাব দেওয়ান। মেহরাব আর মিহির কথা বলতে বলতে এগুচ্ছিল। রাফিনের ডাক শুনে মেহরাব সামনে তাকালো, আর এক মুহূর্তে রাফিনকে চিনতে তার কোনো অসুবিধা হলো না। একে কি ভুলতে পারে মেহরাব? চোখে অদ্ভুত সংকোচ আর এক অদ্ভুত ঝলক দেখা গেল। রাফিন মুখের হাসি রেখেই মেহরাবের দিকে এগিয়ে এসে আবার বলল, অনেক বছর বাদে দেখা হলো, অদ্ভুত ব্যাপার তো। হঠাৎ কোন মুখ নিয়ে আবার গ্রামে আসলি? মেহরাব হাত মুষ্টিবদ্ধ করলেও কিছু বলতে যাওয়ার আগে মিহির দুষ্টু স্বরে মুখ খুলল। ও হ্যালো ভাই, মুখ আবার কই ধরলেন? হয় দেখি পিছন হন তো, আমার মুখ আসে নাকি? আরেকটা দেখি। মিহির এই কথা শুনে রাফিন বাঁকা চোখে তাকালো, চোখে রাগের ঝলক। পাশেই থাকা রাসেল মিটমিটিয়ে হাসতে লাগলো। মেহরাব শুকনো হাসি দিয়ে বলল, দেশে এত লেটে ফেলেছে, না জানে কি না মিস করলি। আরে পেন হচ্ছে বুঝে বুকে। বলে মেহরাব একটু ঝুঁকে রাফিনের বুকে হালকা ছোঁয়া দিল। মনে হচ্ছিল যেন ঝাড়া দেওয়ার মতো তার শার্টে হাত পড়ল। রাফিন হঠাৎ রেগে উঠে হাত সরিয়ে বলল, কি বলতে চাইছিস তুই? মেহরাব যেন কিছুই না শোনার ভান করে তার পাশ কাটিয়ে চলে গিয়ে মোড়ে ঢুকতে শুরু করলো। ধীরে ধীরে এগুতে এগুতে পিছন দিকে তাকালো আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আই উইশ আমাদের আর দেখা না হোক মিস্টার রাফিন। রাফিন রাগে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখে অগ্নি, ঠোঁট শক্ত করে রাখলো কিন্তু বলল না কিছু। কিছুক্ষণ স্থির থেকে ধীরে ধীরে গাড়ি উঠে বসলো। রাসেল গাড়ি স্টার্ট করে রওনা দিল চন্দিপুর গ্রামে। আজিজুল শিকদার বসে আছে বারান্দায়। পুরনো কাঠের চেয়ারটা কিঞ্চিত দুলছে তার ভারে। হাতে এক কাপ চা, চোখে ঠান্ডা অথচ ভয়ানক দৃষ্টি তার। পাশে দাঁড়িয়ে আছে দুজন কর্মচারী, মুখে ভয়ের ছাপ, চোখে কৌতূহল নিয়ে। আজিজুল ধীরে ধীরে চায়ের কাপ নামিয়ে বলল গম্ভীর স্বরে, আজ উত্তরের স্কুল টার্গেট করবি, বুঝছিস তো? এবার কোনো ভুল, কোনো ত্রুটি যেন না হয়। তার কণ্ঠে এমন ঠান্ডা দৃঢ়তা ছিল যা কেবল ঝড়ের পূর্বাভাস দেয় যেন। দুজনেই মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। আজিজুল আবার বলল কড়া কণ্ঠে, এখনই বেরিয়ে পড়ো, সময় নষ্ট করবি না। দুজনের চোখে মুহূর্তের আতঙ্ক ঝলসে উঠল তার কড়া আদেশে। তারপর তারা দ্রুত উঠে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল। বারান্দায় একা বসে রইল আজিজুল। দূরের রাস্তায় গাড়ির শব্দ মিলিয়ে যেতেই সে ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। দেওয়ান বাড়ি। সকালের রোদ বারান্দায় এসে পড়েছে তীর্যকভাবে। ঘরের মেঝেতে ছায়া আলোয় খেলা করছে। মালিহা তখন ব্যস্ত ঘরের টুকিটাকি কাজে। একসময় সিঁড়ি বেয়ে নামছে রাদিয়া। কালো চুল এলোমেলোভাবে পড়েছে কাঁধে, হাতে ব্যাগ, মুখে তাড়াহুড়ার ছাপ। মেয়েকে দেখে মালিহা ঘড়ির দিকে তাকালেন। সকাল 11টা বাজে। তিনি একটু অবাক হয়ে বললেন, এই সময় বের হচ্ছিস কোথায় রে? রাদিয়া তাড়াতাড়ি জবাব দিল, আমু, সামনে ফাইনাল পরীক্ষা, বান্ধবীর কাছ থেকে কিছু নোটস নিতে যাব, একটু পরেই ফিরবো। পড়াশোনার কথা শুনে মালিহার চোখে স্বস্তির ছায়া নামলেও একটু সন্দেহের দৃষ্টিতে দেখলেন। এমন সাজুগুজু দেখে তবুও কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। বেশি দেরি করবি না কিন্তু, জলদি চলে আসবি। রাদিয়া হালকা মাথা নাড়ল। ঠিক আছে আম্মু। তারপর দরজার পাশে রাখা জুতাটা পায়ে পরে বেরিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে রোদ এসে পড়ল। তার মুখে একটা নিরীহ শান্ত মুখ, তবুও চোখে যেন কিছু অজানা ব্যস্ততা লুকিয়ে আছে। মালিহা কিছুক্ষণ মেয়ের পিছু তাকিয়ে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ঘরের কাজে মন দিলেন। মনে মনে বললেন, এই মেয়েটা দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে। আধা ঘন্টা কেটে গেছে। দুপুর গড়াতে শুরু করেছে। রোদটা একটু কড়া, রাস্তাটা শুনশান, চারপাশে কেবল বাতাসের হালকা শব্দ আর দূরে কোথাও মোটরের আওয়াজ। রাদিয়া দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, একা। সাদা টপ, নীল জিন্স, চোখে একরাশ অস্থিরতা।
তবুও মুখে শান্ত ভাব রাখার চেষ্টা। রাস্তায় লোকজন কম, হয়তো দুপুর গড়িয়ে আসছে বলে লোকজন নেই সেই ভেবে আর মাথা ঘামালো না। ঠিক তখনই দূর থেকে আসতে দেখা গেল এক লম্বা শ্যামবর্ণ ছেলেকে। রাদিয়া তাকিয়ে রইল এক দৃষ্টিতে। চেনা মুখ, অনলাইনে অসংখ্যবার দেখা সেই হাসি, সেই চেহারা। গত 1 বছর ধরে তাদের কথা হয় অনলাইনে। প্রেম, প্রতিশ্রুতি, অভিমান সবই স্ক্রিনের ভেতরেই ছিল এতদিন। আজ তাদের প্রথম দেখা। ছেলেটি কাছে আসতেই রাদিয়া ঠোঁটের কোণে হালকা হাসি ফোটালো। সে আর কেউ নয়, রুশান। 2 বছর পর দেশে ফিরেছে গতকাল, আর আজই দেখা করতে এসেছে তার রাদিয়ার সঙ্গে। কিন্তু রুশান কাছে আসতেই রাদিয়ার মনে হালকা অস্বস্তি জাগলো। তার গায়ে একটা ফ্যাসা পচা গন্ধ, তবে রাস্তার ধারে নোংরার গন্ধ ভেবে তেমন গুরুত্ব দিল না। রাদিয়া হেসে বলল, কেমন আছেন? রুশান ঠোঁটে এক খাপছাড়া হাসি টেনে জবাব দিল। আমি অলওয়েজ ভালো থাকি বেবস। এই বেবস শব্দটা শুনে রাদিয়ার মুখ একটু গম্ভীর হয়ে গেল। তোমাকে না বলেছিলাম এইসব বাজে নামেই ডাকবে না? রুশান সাথে সাথে কান ধরে হেসে বলল, সরি। আচ্ছা চলো, রাস্তায় দাঁড়িয়ে না থেকে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। রাদিয়া কিছু না বলে মাথা নাড়ল, কিন্তু তার চোখে এক চিলতে কৌতূহল আর কোথাও যেন হালকা দ্বিধা রয়ে গেছিল। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকলো তারা। বাইরে রোদের তাপ, কিন্তু ভেতরে আলো ম্লান। লালচে আলোয় রুমটা যেন অচেনা মনে হচ্ছে। রাদিয়া চারপাশে তাকিয়ে এক মুহূর্তে থমকে গেল। এত বড় রেস্টুরেন্টে একটাও মানুষ নেই, শুধু কোণের টেবিলের পাশে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ওয়েটার। চোখ নামিয়ে যেন কিছুই দেখতে পাচ্ছে না। রাদিয়ার বুক ধড়ফড় করতে শুরু করলো। সে ধীরে ধীরে বলে উঠল, এখানে কেউ নেই কেন? রুশান হেসে পাশ থেকে বলল, আরে কুল ডাউন বেবি, রেস্টুরেন্টটা আজ পুরোটাই বুক করেছি তোমার জন্য। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস, কিন্তু তাতে কোথাও যেন একটা অচেনা ঠান্ডা ভাব মিশে আছে। রাদিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেও বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি লাগছে। এতদিন অনলাইনে কথা বলা ছেলেটা এত কাছাকাছি পেয়ে কেন যেন বিশ্বাস জন্মাচ্ছে না। ওরা দুজন বসলো এক কোণে। হালকা আলো, টেবিলে মোমবাতি, 2টো গ্লাস, সবই নিখুঁত সাজানো। ওরা গল্প করতে শুরু করলো। তুচ্ছ কথাবার্তা, ছোট্ট হাসি। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবার পরিবেশন করলো। রাদিয়া কাঁচা চামচ হাতে তুলে খাওয়া শুরু করলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার শরীর কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু করলো। মাথা ঘুরছে, গাল লাল হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, শরীর ঘামে ভিজে উঠছে যেন। রাদিয়া হঠাৎ চেয়ারে ভর দিয়ে বলল, রুশান, খাবারে কি ছিল? আমার মাথা ঘুরছে কেন? রুশান ধীরে ধীরে তার পাশে এসে বসলো। ঠোঁটে এক ব্যঙ্গ হাসি টেনে বলল, জাস্ট এ লিটল ড্রিঙ্ক বেবি। রাদিয়ার চোখ বড় হয়ে উঠল। তার মাথা টেবিলের উপর হেলে পড়ল ধীরে ধীরে। দৃশ্যটা ঝাপসা হয়ে গেল, আর রুশান তখনও ঠোঁটের কোণে সেই ঠান্ডা হাসিটা ধরে রাখল। রুশান পকেট থেকে মোটা টাকার একটা বান্ডিল বের করে ছুঁড়ে মারল ওয়েটারের দিকে। রেডি আছে সব? ওয়েটার টাকাটা হাতে নিয়ে মাথা নিচু করে বলল, জি স্যার, আমি গেটে আছি, কোনো প্রবলেম হলে জানাবেন। তা বলে সে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্টের গেটের দিকে। রুশান একবার তাকালো রাদিয়ার দিকে, অচেতন, নিঃশব্দ টেবিলের পাশে হেলে আছে। তার চোখে ঠান্ডা একরকম তৃপ্তির ছায়া। তারপর ধীরে ধীরে সে রাদিয়াকে কোলে তুলে নিল। চারপাশের আলো নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক শব্দ। রুশান কোনো কথা না বলে সরাসরি চলে গেল রেস্টুরেন্টের আলাদা গেস্ট রুমে। সেখানে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো নিঃশব্দে। তাকে বেডে শুয়ে দিয়ে একটানে নিজের গায়ের টি শার্টটি ছুঁড়ে ফেলল ফ্লোরে। হাত ঘড়িটা খুলতে খুলতে এগিয়ে গিয়ে একটানে রাদিয়ার গায়ে থাকা ওড়না টেনে ছুড়ল ফ্লোরে। রাদিয়ার কপালের সামনে চুলগুলো সাইডে সরিয়ে দিয়ে তার জামা গলা থেকে একটু সরিয়ে দিল। তার ফর্সা গলা দৃশ্যমান হলো। অজ্ঞাত রাদিয়া জানেও না তার ইজ্জত এভাবে খোয়া যাবে এক অন্ধ ভালোবাসার ফলে। পবিত্রতায় ঘেরা এক শরীর এক নিমেষে অপবিত্রতায় নাম নেবে।
ঠিক তখনই ভাগ্যের পরিহাসে আধারে গিয়েও যেন এক চিলতে আলো ঝলমল করে উঠল। রুমের দরজা হঠাৎ করে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো এক পুরুষ। রুশান স্তম্ভিত হয়ে তাকালো দরজার দিকে। সে কিছু বুঝে ওঠার আগে লোকটা এগিয়ে এসে তার কপাল চেপে ধরল, এক ঝটকায় দাঁড় করিয়ে ফেলল। রুশানের কণ্ঠ কাঁপছে, গলায় আতঙ্ক নিয়ে বলে উঠল। কে আপনি? লোকটা ধীরে চশমা ঠিক করে বাঁকা হেসে উঠল। তার ঠোঁটে জমে থাকা হাসিটা ছিল শীতল, ভয়ানক এবং অচেনা এক আশ্বাসে ভরা। বেডে অজ্ঞাত রাদিয়ার দিকে একবার তাকালো লোকটি। বেলা গড়িয়ে দুপুর একটা ছুঁই ছুঁই। ক্লাস শেষ হতেই তাসফিয়াকে বিদায় দিয়ে স্কুলের গেটের সামনে এসে দাঁড়ালো নিঝুম। গাড়ির পাশে গিয়ে দাঁড়াতেই ড্রাইভার একটু দ্বিধায় পড়ে বলল, আপামনি আর কোয়েন না, গাড়ির টায়ারে একটু সমস্যা হয়েছে, কিন্তু চিন্তা করেন না, সামনেই মেকানিকের দোকান। আপনি গাড়িতে বসেন, আমি দৌড় দিয়ে যাব আর আসবো। নিঝুম হালকা হেসে মাথা নাড়ালো। না চাচা, আপনি যান, আমি এইখানেই আছি, সমস্যা নেই। ড্রাইভার চলে গেল রাস্তার মোড় ঘুরে। নিঝুম একবার গাড়ির ভেতরে ব্যাগ ছুঁড়ে রেখে চারদিকে তাকালো। স্কুল থেকে তখনও ছাত্রছাত্রী বের হচ্ছে। কেউ হাসছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বাবা মায়ের কোলে উঠে যাচ্ছে। তাদের স্কুল প্লে সেকশন থেকে দশম পর্যন্ত। একপাশে দেখলো কিছু বাচ্চা আইসক্রিম খাচ্ছে। চোখে এক ঝলক উচ্ছ্বাস খেলে গেল তার। ব্যাগ রেখে সেও এগিয়ে গেল তাদের দিকে। চতুর্থ শ্রেণীর হবে তারা, 4-5 জন হেসে খেলে চকবার খাচ্ছে। নিঝুমও একটা চকবার নিয়ে দাঁড়িয়ে গল্পে মিশে গেল। বাচ্চাদের কৌতূহল, হাসি, মজা সব মিলে যেন ছোটবেলার দিন ফিরে এলো যেন কিছু মুহূর্তের জন্য। ঠিক তখনই রাস্তার অন্য পাশে এক কালো গাড়ি এসে থামলো। ভেতর থেকে নামলো দুজন লম্বা গাঢ় চোখওয়ালা লোক। তাদের দৃষ্টি একেবারে নিঝুমার বাচ্চাগুলোর দিকে। তারা রাস্তা পার হয়ে কাছে এসে দাঁড়ালো। একজন ঠোঁটে একটা কুচকানো হাসি টেনে বলল। বাচ্চারা একটু থমকে গেলেও কেউ কেউ হেসে তাকালো। ঠিক তখন নিঝুমের বুকের ভেতর হালকা আতঙ্কের ঢেউ উঠল। সে তীক্ষ্ণ স্বরে বলল, না, কেউ যাবে না। আইসক্রিম মামা, এরা মনে হয় মেয়ে ধরা, দ্রুত পুলিশে ফোন দিন। আইসক্রিমওয়ালা ব্যাপারটা তেমন মাথায় না নিয়ে নিঝুমের দিকে চুপ করে তাকিয়ে রইল। দুই লোকের মুখে হঠাৎ কঠিন ভাঁজ পড়ল। তাদের একজন গর্জে উঠল। তরুণটি একবার রাদিয়ার দিকে তাকিয়ে রুশানের গালে এক ঝটকায় ঘুষি মেরে দিল। মুহূর্তেই রুশান মুখ থুবড়ে পড়ে গেল মেঝেতে। তারপর দুজনের মধ্যে শুরু হলো হস্তাহস্তি। চেয়ার উল্টে পড়ছে, গ্লাস ভাঙছে, বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মাঝেই পুলিশ এসে হাজির। এক অফিসার রুশানকে পেছন দিক থেকে টেনে ধরে ফেলল। রুশান ছটফট করতে লাগলো, পালানোর জন্য ব্যর্থ হলো। তরুণটি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে এক বাঁকা হাসি দিল আর বলে উঠল, আমার রেস্টুরেন্টে সব কার্যকর করবি আর আমি জানবো না? যা এবার জেলের আপ্যায়ন খা। পুলিশ সঙ্গে সঙ্গে রুশান আর ওয়েটারকে ধরে নিয়ে গেল। রুমে রইল শুধু নিস্তব্ধতা। তরুণটি ধীরে এগিয়ে গেল তার কাছে। ফ্লোরে পড়ে থাকা ওড়নাটা তুলে তার দিকে না তাকিয়ে নরম হাতে রাদিয়ার গায়ে ঢেকে দিল। তারপর বসে পড়ল পাশে, চোখে এক মুহূর্তের মায়া। সে রাদিয়ার দুই গালে হালকা করে হাত রাখল। একটু নাড়াতে নাড়াতে ফিসফিস করে বলল, এই যে হ্যালো, আপনি ঠিক আছেন? কিন্তু কোনো সাড়া নেই। রাদিয়ার নিঃশ্বাস ধীর হয়ে আসছে, চোখ বন্ধ, মুখে অচেতনতার ছাপ। তরুণটি বুঝতে পারল মেয়েটাকে কড়া ঘুমের মেডিসিন দিয়েছে, তাই ওর হুঁশ নেই। তরুণটি নিজের গায়ের অ্যাপ্রনটা খুলে হাতে নিল। একবার পেছনে তাকালো। রাদিয়া তখনও অচেতন, নিঃশব্দে শুয়ে আছে বেডে। তারপর নিঃশব্দে পায়ে রুম থেকে বেরিয়ে এলো সে। বাইরেই টেবিলের ওপর পড়ে আছে একটা ব্যাগ। তরুণটি সেদিকে এগিয়ে গিয়ে ব্যাগটা খুলতেই দেখতে পেল ভেতরে একটা মোবাইল রাখা। ফোনটা হাতে তুলে নিতেই বুঝল কোনো লক দেওয়া নেই। সে দ্রুত ডায়াল সেকশনে গেল। প্রথমে চোখে পড়ল একটা নাম্বার, সেভ করা নাম ভাই নামে। এক মুহূর্ত দেরি না করে কল দিল। ওপাশ থেকে ভারী কণ্ঠে ভেসে এলো, কিছু বলবি রাদিয়া? তরুণটি বুঝতে পারল অজ্ঞাত মেয়েটার নাম বোধ হয় রাদিয়া। একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আপনার বোন রাদিয়া, উনি আমার রেস্টুরেন্টে এসে অসুস্থ হয়ে পড়েছেন, আপনি ওনাকে নিয়ে যান। ওপাশে স্তব্ধতা, তারপর উৎকণ্ঠিত কণ্ঠে মেহেরাব বলল, আপনি কে?
রাধিয়া ঠিক আছে তো? তরুণটি শান্ত গলায় বলল, আমি রেস্টুরেন্ট ওনার, ওনার বাসার ঠিকানাটা দিন, আমি দিয়ে আসছি। কিছুক্ষণের ভেতরই মেহেরাব ঠিকানা বলে দিল আর তরুণটি ফোন রেখে দিল ধীরে। একবার থেমে সে ফোনটা ব্যাগে ফিরিয়ে রাখলো। চোখে যেন একটা স্বস্তি। রুমে গিয়ে রাদিয়ার নিথর দেহটি কোলে তুলে হাঁটা ধরল। কাউকে ফোন দিল, রেস্টুরেন্টের দিকে খেয়াল রাখছে। রাদিয়ারকে গাড়িতে বসিয়ে সোজা ছুটল দেওয়ান বাড়ির দিকে। চন্দিপুর গ্রাম। গ্রাম হলেও শহরের ছোঁয়া যেন চারপাশে। রাস্তার মোড়ে চা দোকান, ছেলেমেয়েরা স্মার্টফোনে ব্যস্ত, তবু বাতাসে এখনো গ্রাম বাংলার মাটির গন্ধ। নার্গিস আক্তার তখন উঠোনে বসে নূপুরকে ভাত মাখিয়ে দিচ্ছে। নূপুরের বয়স মাত্র 9, কিন্তু দুষ্টুমিতে যেন একেবারে পুরো সংসার ওলটপালট করে দেয়। নিঝুম তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, অথচ নূপুর যেন নিঝুমের মুখটাই দেখতে পারে না। দুই সৎবোনের সেই অদ্ভুত টানাপোড়েনের গল্পটা গ্রামের সবাই জানে। নার্গিস নূপুরকে খাইয়ে উঠোনে হাত ধুতে গিয়েছিল, ঠিক তখনই বাড়ির সামনে এসে থামল এক কালো গাড়ি। নরম ধুলো উড়িয়ে যেন থমকে দাঁড়ালো তাদের উঠোনোর গেটের কাছে। নার্গিস বিস্ময় প্লেটটা উঠানের এক পাশে রাখলো, ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নামতেই চেনা এক মুখ রাফিন। রাফিন নার্গিসকে দেখেই হেসে উঠল, মনে মনে ভাবল, এবার বুঝি আমার পরীর দেখা মিলবে। রাফিন এগিয়ে এসে নার্গিসকে সালাম দিল। নার্গিস খুশিমুখে উত্তর দিয়ে বলল, তোকে কত বছর পর দেখলাম রে, কোথায় এসেছিলি? আয় আয়, ভিতরে আয়। রাফিন যেন এমন আমন্ত্রণের অপেক্ষাতে ছিল। তার সঙ্গে থাকা রাসেলকেও নিয়ে ঘরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে পা রাখতেই চোখ দুটো চারদিকে ঘুরে বেড়ালো তার, কোনো চেনা মুখকে খোঁজার জন্য, কিন্তু কোথাও নিঝুমের দেখা নেই। ঠিক তখনই সামনে ছোট্ট নূপুরকে দেখে বলে উঠল, মামি, ওই মেয়েকে? নার্গিস মৃদু হেসে বলল, ও তোর পরীর বোন নূপুর। রাফিন আর কিছু না বলে ভেতরে গিয়ে চুপচাপ সোফায় বসলো। নার্গিস গল্প শুরু করলো, নানান সবাই কেমন আছেন, তার বাবা মা কেমন আছেন, আরও অনেক কথা। রাফিন জোরমূলক হেসে মাথা নাড়ল শুধু, কিন্তু তার মন যে অন্যখানে এটা বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পরেই যেন আর নিজেকে সামলাতে পারল না, হঠাৎ বলেই ফেলল, মামি, পরীকে তো দেখছি না, সে কোথায়? নার্গিস একটু থেমে মৃদু হেসে বলল, 1 সপ্তাহ হলো ওর বিয়ে হয়ে গেছে, এখনো শ্বশুর বাড়ি থেকে আসে নাই। এই বাড়িতে এখনো নিয়ে আসা হয়নি রে বাপ। এই একটা কথাই যেন রাফিনের মস্তিষ্ককে নাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল রাফিনের বুকে। চোখ দুটো স্থির, মুখে কোনো শব্দ নেই কয়েক মুহূর্ত। তারপর হঠাৎ দাঁড়িয়ে গিয়ে রাগে কাপা গলায় বলল, হোয়াট দ্য হেল আর ইউ সেলিং মামি? পরীকে বিয়ে দিয়েছেন মানে কি? ওর বয়স কত? ও বিয়ের কি বোঝে? নার্গিস এক মুহূর্তে থমকে গেল। রাফিনের গলার চিৎকারে তার বুক কেঁপে উঠল। পাশের রুমেই তার স্বামী শামীম হোসেন ঘুমাচ্ছেন। এই চিন্তাতেই ঘাম জমে গেল নার্গিসের কপালে। একবার বুঝে ফেললে যে কেলেঙ্কারি হবে, তা ভেবে তার বুক ধকফক করতে লাগলো। চুপ কর বাপ, একটু আসতে বল। নার্গিস তাড়াহুড়ো করে বলল, কিন্তু ততক্ষণে সব শেষ। পাশের ঘর থেকে দরজার কড়চড় শব্দ, আর তারপরেই ভেতর থেকে বেরিয়ে এলেন শামীম হোসেন। চোখে বিরক্তি, মুখে ঘুমচেরা রাগ নিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এরা কারা? নার্গিস, বাড়ির মধ্যে গলা ফাটাচ্ছে কেন? নার্গিসের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, গলা শুকিয়ে গেল, কিন্তু রাফিন রাগে চোখে শামীমের দিকে তাকালো। বুঝতে পারলো এটাই বোধহয় তার মামের দ্বিতীয় স্বামী। রাফিনের চোখ রক্তিম হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে, আমার পরীকে এক্ষুনি এনে দিন, আমি এই বিয়ে মানি না। তার চোখে যেন আগুন জ্বলছে। নার্গিস ভয়ে কাপা গলায় বলল, রাফিন, এমন করছিস কেন? ওর সত্যি বিয়ে হয়ে গেছে, তুই না মানলেও নিঝুম এখন অন্য একজনের স্ত্রী। এমন ছেলে মানুষই করিস না, আশেপাশের মানুষজন চলে আসবে বাপ। এই কথাটাই যেন আরো আগুনে ঘি ঢালার মতো হলো। এবার শামীম হোসেন ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, এই ছেলে, বাড়ি থেকে বের হয়ে যাও। নার্গিস, তুমি মেয়েকে শিক্ষা দিয়েছো যে পরপুরুষ তার জন্য বাড়িতে আসতে শুরু করেছে, তার মোহে নষ্টা মেয়ে একটা।
ভাগ্যিস ওদের পরিবার মেয়েটাকে গ্রহণ করেছে, নয়তো আমার জাত যেত। নার্গিস কাঁদো কণ্ঠে প্রতিবাদ করলো। আপনি এসব কি বলছেন? আমার মেয়ে নষ্টা না। আমি কিছু না জেনে এমন কথা বলবেন না। রাফিন আর নিজেকে আটকাতে পারল না। চোখে রাগ নিয়ে এক ঝাঁপে তেড়ে গিয়ে শামীম হোসেনের ঘাড় চেপে ধরল সে। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। সি ইজ মাই ইনোসেন্ট অ্যাঞ্জেল। বুঝেছিস নিষ্পাপ পরি? তোর সাহস কি করে হলো এসব বলার? পুরো বাড়িটা কেঁপে উঠল সেই গর্জনে। নার্গিস ছুটে এসে রাফিনের হাত ছাড়ানোর চেষ্টা করছে, আর রাসেল নার্গিসের সাথে রাফিনকে ছাড়িয়ে আনতে লাগলো। রাফিন এক পর্যায়ে শামীমকে ছেড়ে নার্গিসের হাতটা জোর করে ধরে টেনে আর্তনাদের সুরে বলল, মামি, তুমি এটা কি করলে? আমার পরীকে আলাদা করে দিলে আমার থেকে। তুমি তো জানতে ছোট থেকেই ওকে না দেখলে আমার ঘুম হতো না। তুমি কেন এটা করেছো বলো মামি? নার্গিস নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। চোখে টিন টিন করছে অশ্রু। সত্যি সেও তো চাইছিল না মেয়েকে এমনভাবে বিয়ে দিতে, এইটুকু মেয়েকে। কিন্তু তার স্বামীকে বোঝাতে না পেরে বাধ্য হয়ে বিয়ে দিয়েছিল। কিছুক্ষণ চুপ থাকার পর সে কণ্ঠে কেঁপে উঠল। আমি আমি বাধ্য হয়েছি রাফিন। এর বেশি আর নার্গিস কিছু বলল। সে আঁচল চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল। কিছু চোখের জল যেন বাঁধ ভেঙে পড়ল। রাফিন কোনো মতে নিজেকে শান্ত করে নার্গিসকে ফের জিজ্ঞেস করে বসল, কোথায় বিয়ে দিয়েছো মামি? ঠিকানা দাও আমায়। স্বামী এবার কড়া স্বরে কাঁধ উঁচিয়ে রাফিনকে বলল, আপদ বিদায় করার দরকার ছিল, করেছি। অত শত আমাদের জানা দরকার নেই। এখনই বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে আমি গ্রামের মানুষ ডেকে সোজা গ্রাম ছাড়া করে দেব। রাফিন হঠাৎ হেসে উঠল। হাসিটা ছিল তীক্ষ্ণ, ঠোঁট আটিয়ে কাঁপানো হাসি, আর ব্যঙ্গস্বরে পাকা হাসি দিয়ে বলে উঠল, কে যাবে? কে বিদায় নিবে? সেটা তো সময়ই বলে দিবে, তাই না? তার চোখে এক অদ্ভুত অচল অনরতা। সে নার্গিসের দিকে আরও একবার সরাসরি তাকিয়ে বলল, কণ্ঠে কড়া প্রতিজ্ঞা, মামি, কাজটা তুমি ঠিক করনি। আমি নিজেই পরীকে খুঁজে নিব, সেটা আজ হোক বা কাল। বলে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। তার পা তীব্র গতিতে চলল, কিন্তু নার্গিস আর কিছু বলল না। তার যাওয়ার পানে তাকিয়ে রইল। আর তার মেয়ের জীবনে আবার কি অশান্তি ঘটাবে এই ছেলে, তা ভাবতে নার্গিস আক্তারের বুক কেঁপে উঠল। নিঝুমকে যেন তাড়াতে চাইল ওরা। সে একবার চোখ ঘুরিয়ে তাকাতেই বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক। তবুও সাহস করে গলা উঁচু করে বলে উঠল, এই, আমাকে ভয় দেখাবেন না। আমি কিন্তু অনেক বড় মানুষ। আপনাদের মেরে একদম কচু ভর্তা বানিয়ে ফেলবো। ওর মুখের কথায় দুই লোকের মুখে হঠাৎ এক চওড়া হাসি ফুটল। তাদের চোখের ভেতর লালচে এক রাগ চোরা আগুনের মতো। একজন ফিসফিসিয়ে বলল, এতে অন্যজন চোখের ইশারায় সম্মতি জানালো। লোকটি সঙ্গে সঙ্গে নিঝুমের এক হাত শক্ত করে ধরে ফেলল, অন্য হাত তার পকেট দিয়ে ছুরি টেনে বের করলো। ছুরির ঝলক দেখেই আশেপাশের বাচ্চাগুলো চিৎকার দিয়ে পালিয়ে গেল। ততক্ষণে আইসক্রিমওয়ালাও চলে গেছে। নিঝুমের বুক ধকফক করতে লাগলো, তবু জোর করে হাসি এনে বলল, ওটা নিশ্চয়ই নকল ছুরি, তাই না ভাইয়া? এই কথা শুনে দুইজনেই হেসে উঠল, কিন্তু নিঝুমের হাসি মিলিয়ে গেল ভয় আর আতঙ্কে। হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিতে পেরে উঠল না। ওরা যখন ওকে টেনে গাড়ির দিকে নিচ্ছিল, ঠিক তখনই গাড়ির দরজা খুলে গেল। ভেতরে এক লোক উল্টো হয়ে বসে আছে। দুই অপহরণকারী চোখাচোখি করে হকচকিয়ে উঠল। এই যে, কে আপনি? আমাদের গাড়িতে কি করছেন? তোদের জম। সূক্ষ্ম হাসি দিয়ে পেছন ঘুরতে নিঝুমের যেন প্রাণ ফিরে এলো, কিন্তু সামনে থাকা লোকটির চোখ দেখে ভয় কেঁপে উঠল। লোক দুটি রাগী কণ্ঠে বলল, ভালোই ভালোই বলছি, গাড়ি থেকে নাম, না হলে বিপদে পড়বি কিন্তু। এতে মেহরাবের হাসি আরো চওড়া হলো। অবশ্যই যাব। মেয়েটাকে ছাড়, আমি তোকে ছেড়ে দেব। সিম্পল। মেহরাবের কথায় দুজন কুৎসিতভাবে হেসে উঠল, আর বলে বিছিটিভাবে বলে উঠল, রাতটা কাটিয়ে নেই মামা, আগে একটু সুবাস গ্রহণ করে নেই, তবেই ছাড়বো মেয়েটাকে। যান, আমাদের কাজে যেতে দিন। লোক দুটোর কথায় নিঝুমের হাত আপনা আপনি কানে চলে গেল। চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে শুরু করলো।
মেহরাব একবার নিঝুমকে দেখে হাত মুষ্টিবদ্ধ করে নিল। হুট করে এত হিংস্র হয়ে উঠল, দুজনকে এলোপাথারি মারতে শুরু করলো। দুজন লোকও মারতে শুরু করলো, কিন্তু মেহরাবের সাথে যেন মেরে উঠল না। দুজন লোক ব্যাপারটা বুঝতে পেরে মেহরাবকে জোরে ধাক্কা দিতেই মেহরাব ছিটকে পিছিয়ে যায়, আর এতে দুজন সুযোগ পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিঝুম মাথা নিচু করে কান্না করছে নীরবে। তা দেখে মেহরাব নিজেকে শান্ত করলো। তারপর হুট করে নিঝুমকে কোলে নিয়ে নরম স্বরে বলে উঠল। ডোন্ট ক্রাই। নিঝুম মেহরাবের এমন কাণ্ডে অবাক হয়ে কান্না থামিয়ে দিল আচমকাই। মেহরাব শান্ত দৃষ্টিতে একবার নিঝুমের দিকে তাকিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। সামনে ড্রাইভারকে দেখে বলে উঠল। কাকা, আপনি একটু কষ্ট করে অন্য গাড়িতে যান। ড্রাইভার হাসি মুখে সেটাই মেনে নিল। মেহরাব নিঝুমকে কোলে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। নিঝুম ভীষণ অস্বস্তিতে পড়ল আর জোর গলায় বলল, আরে কি করছেন, ছাড়ুন আমায়, আমি সিটে বসবো। মেহরাব গাড়ি চালাতে চালাতে গম্ভীর সুরে বলল। ডোন্ট টক। নিঝুম এবার রেগে উঠল। আপনি আমাকে কোলে কেন নিয়েছেন, আমি কি বাচ্চা? মেহরাব বাঁকা হাসি দিয়ে বলল, তাই তো, তুমি বাচ্চা না। বাচ্চা হলে কি আর মানুষকে কচু ভর্তে বানাতে পারতে? নিঝুম চোরের মতো এবার জিহ্বায় কামড় দিল। মনে মনে ভাবল, নিঝুম চোরের মতো এবার জিহ্বায় কামড় দিল। মনে মনে ভাবল, এই লোকটা তার সব কথা কি করে শুনল। এসব ভাবতে ভাবতে নিঝুমের খেয়ালে আসলো না যে গাড়ি থামিয়ে দিয়েছে। হুট করে হাতে তরল ঠান্ডা কিছুর অনুভব পেতে নিঝুমের ধ্যান ভাঙল। হাতের দিকে তাকিয়ে অবাক হলো। মেহরাব তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে, কিন্তু তার হাতে তো কিছুই হয়নি তেমন। বোকা বোকা চাহনিতে নিঝুম বলে উঠল, আপনি কি করছেন? আমার হাত তো কিছুই হয়নি। মেহরাব শান্ত দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে নরম স্বরে বলে উঠল, কে বলেছে লেগেছে? তো তুমি জানো না তাই? ওই বাস্টারটা তোমার হাত অনেক জোরে ধরেছিল, লাল হয়ে আছে, দেখছো না? যদি কিছু হয়ে যায়, যদি ইনফেকশন হয় তখন কি হবে? না না, নো রিস্ক, তুমি চিন্তা করো না, এই তো ঠিক হয়ে যাবে। বলেই উতলা হয়ে আলতো করে ফু দিতে লাগলো হাতে। এতে যেন নিঝুম অবাকের শীর্ষে পৌঁছে গেল মনে মনে তার সামনে থাকা মানুষটার আচরণ দেখে। গাড়ি এসে প্রবেশ করলো দেওয়ান বাড়ির গেটে। ভেতরের আলো ছায়ায় বিশাল বাড়িটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে উঠল। তরুণটি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। রাদিয়া তখনও অচেতন অবস্থায় ছিল। তরুণটি তাকে দুই হাতে ফের কোলে তুলে হাঁটা ধরল। সদর দরজার সামনে এসে কলিং বেল বাজালো। ভেতরে বসার ঘরে বসেছিল মালিহা। চোখে উৎকণ্ঠা, মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। মেয়ের জন্য প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল, এখনও আসলো না। ঘড়ির কাঁটা বারবার দেখছে কখন যে তার মেয়ে ফিরে আসবে। বেল বাজতেই মুখে হালকা রাগ স্পষ্ট হলো, আর সালমাকে বলে উঠল, সালমা, দেখ তো কে এলো। রাধে এসেছে মনে হয়, আজ ভেতরে আসতে দে খালি ওকে। সালমা দৌড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু দরজা খুলতে তার মুখে আপনা আপনি হাত চলে গেল। মুহূর্তে মুখে হাত রেখে চিৎকার করে উঠল, আল্লাহ গো, আপামনি কি হয়েছে? ও ম্যাডাম জলদি আসেন। মালিহা ছুটে এসে দরজার কাছে থমকে দাঁড়ালো। তার সামনে এক তরুণ অচেতন রাদিয়াকে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে মালিহা উত্তেজিত হয়ে পড়ল। রাদিয়া, এক চিৎকার দিয়ে এগিয়ে গেল সে। রাদিয়ার মুখে হাত রাখতেই কপালে ঘাম জমে গেল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, এ কি অবস্থা আমার মেয়ের? কে তুমি বাবা, কে হয়েছ? তরুণটি স্থির কণ্ঠে বলল, আমি রেস্টুরেন্টের মালিক ম্যাডাম। আজ আপনার মেয়ে রাদি আমাদের রেস্টুরেন্টে এসেছিল। উনি কোনো কারণে অজ্ঞান হয়ে পড়েছে, আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। মালিহা হাহা করে কেঁপে উঠল। আল্লাহ, রাধে আমার মেয়ে। সালমা, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দে, বল এখনই যেন আসে। সালমা ছুটে গেল ফোনের দিকে, আর তরুণটি ধীরে ধীরে রাদিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বসার রুমের সোফায় শুয়ে দিয়ে নরম স্বরে বলল, আন্টি, ডক্টরকে ফোন করার কোনো দরকার নেই, আমি নিজে একজন ডক্টর। আমি চেক আপ করছি, ওনার নিঃশ্বাস চলছে কিন্তু খুব দুর্বল। ওনার শরীরে ঘুমের মেডিসিন এর ডোজ শেষ হয়নি, ওই জন্য জ্ঞান ফিরে আসছে না। তবে চিন্তা করবেন না, আমি চেষ্টা করছি। মালিহা চোখ মুছল। তরুণটির কথা শুনে বলে উঠল, বাবা তুমি কে বলো তো?
আর আমার মেয়ে ঘুমের মেডিসিন পেল কোথায়? তরুণটি সামান্য থেমে মাথা নিচু করে বলল, আন্টি, আমার নাম ইভান চৌধুরী। আমি একজন ডাক্তার, রেস্টুরেন্টের ওনার। মালিহা রাদিয়ার মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলল, কি হয়েছিল আমাকে বলো বাবা। ইভান নীরবে দাঁড়িয়ে রইল, কণ্ঠে একটুখানি ক্লান্তি। আপনি এত চিন্তা করবেন না আন্টি। আন্টি, বলছিলাম একটু পানি হবে? ইভানের কথা শুনে সালমা দ্রুত 1 গ্লাস পানি আনতে ছুটল। এর মাঝেই বাড়িতে প্রবেশ করলো নিঝুম আর মেহরাব। মেহরাব ইভানকে দেখেই চিনতে পারল, কিন্তু ইভান জানতো না এটা তাদের বাড়ি। ইভান অবাকের সুরে বলে উঠল, মিস্টার মেহরাব আপনি? এতে মেহরাব তার অজ্ঞাত বোনের দিকে তাকিয়ে ইভানকে বলে উঠল। ইভান, আপনি ফোন দিয়েছিলেন তখন? তাতে ইভান সম্মতি জানালে মেহরাব বলে উঠল। এতে ইভান তার পকেট থেকে সিসিটিভি ফুটেজের ভিডিও মেহরাবকে দেখাতেই মেহরাব রাগের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। গজগজ করতে করতে বলে উঠল, ওর এই অবস্থা কেন? ছেলেটা এখন কোথায় ইভান? ইভান মেহরাব রাগে এক শুকনো ঢোক গিলে মাথা চুলকাতে চুলকাতে বলল। পুলিশ ধরে নিয়ে গেছে? এদের দুজনের কথোপকথন শুধু নিঝুম আর মালিহা দেখছে নীরব দর্শকের মতো। এবার মালিহা বলে উঠল, কি হয়েছে আমাকে বলবে তোরা? মেহরাব, তুমি এই ছেলেটাকে চিনো? মালিহা বললে মেহরাব বলে উঠল, আম্মু, ও ইভান, ঐশীর ভাই। মালিহা তখন বুঝতে পারল। তারপর ফের জিজ্ঞেস করলো, রাদিয়ার এই অবস্থা কেন হলো বলবে তো? মেহরাব কিছু বলতে গেলেই তার আগে ইভান এগিয়ে পড়ল, কিন্তু মালিহা তবু সন্দেহের দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন। নিঝুম মেয়েদিকে রাদিয়ার পাশে বসে রইল। রাদিয়ার মা ইভানের কথা শুনে অন্য রুমে গেলেন। ঠিক তখন রাদিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে লাগলো। শোয়ানো অবস্থায় থেকে উঠতে গেলে মাথা ঝিম ধরা শুরু করলো। নিঝুম এক হাতে ধরে রাখলো, কিন্তু হঠাৎ মেহরাবের শক্ত হাতের চর রাদিয়ার গালে এসে পড়ল। নিঝুম আর ইভান চমকে তাকালো। হুট করে এমন কাজ করলো মেহরাব, কেউ বুঝতেই পারল না। মাথা এমনিতেই ঝিম ধরেছিল, তার উপর মেহরাবের শক্ত হাতের চর খেয়ে রাদিয়ার মুখ থুবড়ে পড়ল সোফায়। মেডিসিনের প্রভাব তখনও পুরোটা কাটেনি, কিন্তু রেস্টুরেন্টের ভয়ঙ্কর ঘটনাটা মনে পড়তেই ফুপিয়ে কেঁদে উঠল। নিঝুম তাড়াতাড়ি আগলে নিয়ে রেগে বলল, হাতির শরীর নিয়ে আমায় তো মারেন, এখন বোনকেও মারছেন আপনি? মেহরাবের রক্তিম দৃষ্টি নিঝুমের চোখে পড়তেই নিঝুম থেমে গেল। ভয়ে আর কিছু বলতে পারল না। মেহরাব আবার কিছু বলতে যাবে, এমন সময় রাদিয়ার হাহাকারে ঘরটা স্তব্ধ হয়ে গেল। সে দুহাতে কান চেপে বিড়বিড়িয়ে বলতে লাগলো, আমি আর বাঁচবো না ভাই, আমি অপবিত্র হয়ে গেছি, ভালোবেসে নিজের শরীরে জঘন্য দাগ বসিয়ে ফেলেছি ভাই। মেহরাবের রাগ মুহূর্তেই শান্ত হয়ে গেল। সে এগিয়ে গিয়ে বোনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। চোখে অশ্রু টলমল করছে। কে বলেছে এসব তোকে? তোর কিছু হয়নি রাদিয়া, এসব মুখে আনবি না, আমি আছি তো তোর পাশে। রাদিয়ার কান্নার শব্দে এবার তার মা ফের ছুটে এলো বসার রুমে। এবার মেহরাব তার মাকে বলে উঠল, ওকে রুমে নিয়ে যাও আম্মু, ওর শরীর ভালো লাগছে না। মালিহা রাদিয়াকে ধরে নিয়ে চলে গেল, সাথে নিঝুমও গেল। ইভান সোফা থেকে উঠতে উঠতে বলে উঠল, ও কিন্তু একটু ভয় পেয়েছে, তাই 2-1 দিন ভুলেও একা থাকতে দিবেন না। মেহরাব তার কথার সম্মতি জানালো। ইভান চলে যেতে লাগে, আর যেতে পথে পেছন ফিরে মেহরাবকে বলে ওঠে, মিস্টার মেহরাব, যদি কিছু না মনে করেন তো আমি কি কাল রাদিয়াকে একবার দেখতে আসতে পারি? মেহরাব কোনো ভাবান্তর দেখালো না, সোজা বলে উঠল। শিওর। মেহরাবের সম্মতি পেয়ে ইভান যেন খুশি হলো, তারপর চলে গেল। মেয়ে আমারে এমন করে ডাকছিস কেন? আমি বুঝতে পারি না, শয়তান একটা। মেহেরের রাগে স্বরে ঐশী ঠোঁট বাঁকিয়ে বলল, কেন, প্রেমিকার সাথে মস্তি করছিলি নাকি যে ডাকা যাবে না? তোকে ছাগলের হিসু খাওয়াই দেবো, তাতে যদি মাথায় বুদ্ধি আসে। মিহির বলতে বলতে সোফায় বসে পড়লো। ঐশীর বাড়ির কাজের মহিলাটি পাশের রুমেই কাজ করছিল। মিহিরের কথা শুনে হো হো করে হেসে উঠল। এতে ঐশী আরও ক্ষিপ্ত হলো আর বলে উঠল, একটা সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি, বকাবকি বাদ দে না জানু। মিহিরের যেন বিষম থেকে গেল ঐশীর মুখে জানু ডাক শোনায়।
সামনে থাকা জগ থেকে দ্রুত গ্লাসে পানি নিয়ে এক নিমেষেই শেষ করে বলে উঠল। এত আপ্যায়ন যে কাহিনী কি তোর? ঐশী আবারও হাঁসফাঁস করতে শুরু করলে মিহির এবার ঐশীর চুল টেনে ধরল আর বলল, জলদি বল আমাকে, বাড়ি যেতে হবে কিন্তু। ঐশী এর মাঝেই তাড়াহুড়ো করে বলল, আমাকে বিয়ে করবি? মিহির স্থির দৃষ্টিতে কয়েকবার তাকে হঠাৎ উচ্চস্বরে হেসে বলল, তুই কি আমার সাথে মস্করা করবি বলে ডেকে এনেছিস? ঐশী কিছু একটা বলতে যাবে ঠিক তখনই হঠাৎ মুখ ফিরিয়ে বসার রুমের বেসিনের দিকে দৌড় দিল। পরক্ষণে গলগল করে বমি করতে শুরু করলো। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল মিহির। সেও দ্রুত নিজের পরনের শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করে ঐশীর পাশে ছুটে গেল। তার কাঁধ চেপে ধরল যেন একটু ভর দিতে পারে। বমি শেষে ঐশী সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ল। নিজের সমস্ত ভর ছেড়ে দিল মিহিরের ওপর। মিহির তাকে আলতো করে ধরে রাখল। চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট হলো মিহিরের। এমন সময় পাশ থেকে কাজের মহিলা এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল। মিহিরের ভ্রু কুঁচকে গেল। গলায় রাগ আর চিন্তার মিশ্র স্বর নিয়ে বলে উঠল, কেন বলতে দেয়নি? মহিলা রান্নাঘরের দিকে যেতে যেতে শুধু বলল। মিহির ঐশীকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিল। ঐশী তখনও একটু দুর্বল শরীরে নিভু নিভু চোখে তাকিয়ে মিহিরকে আবদারের সুরে বলে উঠল, বল না, আমায় বিয়ে করবি? মিহির বিরক্তি নিয়ে এবার বাঁকা চোখে তাকিয়ে গড়গড় করে বলে উঠল, তোর বিয়ে কেন? তোর 10 বাচ্চার বাপও যদি রাজি, শয়তান। চুপ থাক। কিন্তু আচমকা মিহির এসব বলে নিজেও মাথা চুলকে বসল। কেন এসব বলল সে নিজেও জানে না। এর মাঝে ইভান বাড়িতে প্রবেশ করলো। ইভান ঐশীর রুমে এসে চোখ পড়তে প্রথমে মিহিরকে দেখে খানিকটা অবাক হলো, কিন্তু পরের মুহূর্তেই নিজের বোনের অবস্থা দেখে মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। মিহির বিরক্ত মুখে বলল, ইভান ভাই, আপনার বোন কোন জাতের মুরগি আমি বুঝি না। সকাল থেকে নাকি বমি করেছে, অথচ কাউকে কিছু জানায়নি মহারানী। ইভান ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ছোট্ট করে বলল, আজ তো মনে হচ্ছে রোগীর বেলা বয়সে। মিহির, তুমি বাড়ি যাও, আমি এদিকটা দেখছি। মিহির কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ মিলিয়ে যেতেই ঐশীর চোখ আরও ভারী হয়ে এলো। দুর্বল শরীরটা যেন আর কোনো শক্তি পাচ্ছে না। চোখ বুজে নিঃশব্দে শুয়ে রইল সে। রাত 9টা বাজতে পুরো দেওয়ান বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। সবাই রাতের খাবার শেষ করে যার যার ঘরে ফিরে গেছে। সবাই রাতে খাবার খেলে রাদিয়া এখনও সেই রেস্টুরেন্টের ঘটনা নিয়ে যেন এক ট্রমার মধ্যে আছে। খাবার পর্যন্ত মুখে তুলতে চাইল না। মালিহা অনেক বোঝানোর পরও কাজ হয়নি। শেষমেশ জোর করেই 2-1 গাল খাইয়ে দিয়েছে মেয়েকে। রেজন খেয়াল করেছিল রাদিয়ার মুখের বিষণ্ণতা, প্রশ্নও করেছিল, কিন্তু পাশে বসা মেহেরাব তা শুনেই কথার মাঝখানে শুকনো হেসে বলেছিল শুধু, না বাবা, ক্লান্ত, পড়া নিয়ে ব্যস্ত ছিল। রেজওয়ানও তেমন কিছু বুঝল না, চুপ করে গিয়েছিল। সবাই ঘরে চলে যেতে লাগলে মেহেরাব একবার তার মায়ের কাছে দাঁড়িয়ে মাকে বলল, মা, আজ তুমি একটু রাধিয়ার ঘরে থেকো তো, ওর একটু ভয় লেগেছে তাই। মালিহা মাথা নেড়ে সম্মতি দিলেন মেয়ের এমন অবস্থা দেখে, কিন্তু তার মনের ভেতরে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই চলে গেলে মেহেরাব রুমে যেতে যেতে থেমে পিছন ফিরে বলল, এই, তোমার বইগুলো নিয়ে আমার রুমে আসো, কুইক, জাস্ট 5 মিনিটের মধ্যে। একটু দেরি হলে কিন্তু মার খাবে। বলেই গম্ভীর মুখে কটকট পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজম হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই লোকটা একদম গিরগিটির মতো রং পাল্টায়। না, এই লোকটার কথায় বিশ্বাস নেই। যদি মারে। তাই নিঝুম তাড়াহুড়ো করে রসায়ন আর পদার্থবিজ্ঞান বই নিয়ে মেহেরাবের রুমের দিকে ছুটে চলে। রুমের দরজা নক করতেই ভেতর থেকে মেহেরাব বলে ওঠে, কাম ইন। নিঝুম চুপচাপ রুমে ঢুকে যায়, কিন্তু চোখ খুলতেই বিস্ময়ে চমকে ওঠে। মেহেরাব ওয়াশরুম থেকে বের হচ্ছে, গলার তাওয়াল ঝুলিয়ে উন্মাদ শরীর। লজ্জায় নিঝুম উল্টো দিকে ঘুরে চেঁচিয়ে বলে, বাজে লোক একটা, আমি চলে গেলাম, এখন পড়বো না। মেহেরাব তাওয়াল বেডের পাশে রাখতে ধীরে ধীরে দাঁড়িয়ে বলে, বাট ওয়াই? নিঝুম চোখ মুখ খিচড়ে বলে উঠল, শার্ট পরুন জলদি।
মেহরাব তাতে দাঁত চেপে বলে উঠল। ইডিয়েট একটা। পড়তে বসো। নিঝুম পেছন তাকাতেই দেখল মেহরাব সেই অবস্থাতেই আছে। তা দেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। শার্টটা পরুন না প্লিজ। মেহরাব এবার চোখ পাকিয়ে তাকাতেই নিঝুম এক প্রকার দৌড়ে সোফায় বই নিয়ে বসলো। তা দেখে মেহরাবের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। মেহরাব নিঝুমের থেকে অল্প দ্রুত রেখে পাশে বসলো, কিন্তু নিঝুম তাকালো না চোখ তুলে। সে যেন এখন বইয়ের মধ্যে ঢুকতে পারলে বাঁচে। মেহরাব নিঝুমকে কিছু পড়া বুঝিয়ে পড়তে দিয়ে সোফার এক সাইডে হাত রেখে তাকিয়ে রইল নিঝুমের দিকে। নিঝুমের দিকে তাকিয়ে কয়েক মিনিট বাদে মেহরাব আনমনে বলে উঠল। তোমার বয়স কত? নিঝুম হুট করে মেহরাবের দিকে তাকিয়ে এলোমেলো চোখে আবার বইয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল। 15। 2 বছর পর বাদ দিয়েছিলে কেন? মেহরাবের এমন কথায় নিঝুম বেশ চমকালো, কারণ এই সম্বন্ধে তো তার জানার কথা না। নিঝুম কিছু বলতে যাবে তার আগেই মেহরাব আচমকা তার পাতলা ঠোঁট জোড়ায় তার শক্ত আঙুল দিয়ে নেশাগ্রস্ত দৃষ্টিতে বলে উঠল। উইল গিভ আ পারমিশন, জাস্ট ওয়ান। নিঝুম বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল। বলুন। মেহরাব নিঝুমের দৃষ্টিতে স্থির তাকিয়ে বলল। উইল ইউ গিভ আ পারমিশন, জাস্ট ওয়ান? আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান কিস। নিঝুম মেহরাবের কথায় হকচকিয়ে উঠল, কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে।